হত্যার বিনিময়ে হত্যা। হাদিকে যারা মেরেছে তাদেরকে একটাই মাত্র শাস্তি, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে প্রকাশ্যে হত্যা করতে হবে, তাদের কোনো ট্রায়াল না। ইসলামী শিক্ষা এটা, আমার ধর্মের শিক্ষা এটা। কিলারকে কিল করতে হবে, কিলার আমাদেরকে কিল করবে, আর আপনারা বিচারে প্রহসন করবেন আপনারা। হ্যাঁ, মানবতা আপনাদের উঠে উঠে। এই মানবতা কোথায় ছিল? এই নিরীহ ছেলেটা রিক্সায় করে যাচ্ছিল, যার কোনো বডিগার্ড লাগে না, একটা নেতা, একটা নিরীহ ছেলেকে, একটা নিরীহ নেতাকে আপনারা, উদীয়মান একটা নেতাকে আপনারা এইভাবে প্রকাশ্যে দিনের বেলা গুলি করে মেরে ফেললেন, আর তার মৃত্যু সংবাদটা আপনি প্রকাশ করছেন না। ঠিক আপনাদের রাজনীতি, ঠিক আপনাদের মানবতা, ঠিক আপনাদের ধর্মীয় চেতনা, ঠিক আপনাদের ইসলামিক চেতনা। আমি ঠিক জানাই এই চেতনাকে। আমাদের কিলিং মিশন কতটা ভয়ঙ্কর সেটা তো বলার অপেক্ষা রাখে না। এটা প্রকাশ্য দিবালোকে ব্ল্যাঙ্ক শুট করে কত বড় ঝানু, মানে পয়েন্ট শুটার হইলে পরে এরকম ভাবে একদম যেখানে কানের নিচে গুলি করে মারা খুব সহজ। একটা লোক শিওর মারা যাবে, যে যারা আঘাত করলে পরে শিওর মারা যাবে, যাতে কোনো নিশ্চিত, একদম শতভাগ নিশ্চিত করে যে গুলিগুলো করা হয়। স্নাইপার শুটার বলো বা কিলার যারা বলো, প্রফেশনাল কিলার যারা বলো, তারা কিন্তু এইভাবেই করে এবং তারা কখনো টার্গেট মিস করে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যিনি শুটার, যারাই শুটার, যে পক্ষেরই হোক, এই শুটাররা অত্যন্ত দক্ষতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে তারা তাদেরকে টার্গেটকে গান ডাউন করে ফেলেছে। এবং এটা এখানে একটা ত্রিভুজ প্রেম সৃষ্টি হয়েছিল ঢাকা ৮ আসনকে নিয়ে। ত্রিভুজ প্রেমের বলি হতে যাচ্ছেন আমাদের অন্যতম একটি বিজয়ী প্রার্থী, যার বিজয় প্রায় সম্ভাবনা ছিল প্রায় শতভাগ। সেই বিজয়ের প্রার্থীটাকে আজকে আমরা মাঠ থেকে সরিয়ে দিলাম। এটা কার পক্ষে গেছে, কে এটা করাতে পারে, এটা সময় বলে দেবে। এখানে আমি সকালবেলা দুপুরের অনুষ্ঠান তোমাকে বলেছিলাম যে ঢাকা রমনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাহেব যে বক্তব্য দিয়েছেন, উদাসীন বক্তব্য দিয়েছেন, তাতে কিন্তু তার পক্ষে সে জানে যে এটার সঙ্গে যারা জড়িত তাদের গায়ে হাত তোলার মতো বা তাদের দিকে অঙ্গুল নির্দেশ করার মতো ক্ষমতা ডিসি সাহেবের নাই। তাই ডিসি সাহেব অবলীলা করে বলেছে, আমি শুনতে পেরেছি এবং সেখানে লোক পাঠিয়েছি। এখন হয়তো দ্রুত ঢাকা মেট্রোপলিটন পুলিশের থেকে বলা হয়েছে, সিআইডি, পিআইবি সবাইকে লাগানো হয়েছে। কিন্তু অদ্ভুত জিনিস দেখো, এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এত বড় একটা একজন নেতা হোক, সে বয়সে ছোট কিন্তু শুধু জাতীয় নেতা, এই দেশের 10 জন নেতার মধ্যে সে এখন ওই জায়গায় সে চলে গেছে। সেই নেতাকে গুলি করা হলো, সেখানে ঢাকা মেট্রোপলিটনের কমিশনার সাহেবকে আমরা দেখলাম না, পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দেখলাম না, স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখলামই না, যেখানে যাদের যাওয়া উচিত ছিল। সেখানে তার চিকিৎসা নিশ্চিত করার জন্য, যেখানে ডক্টর ইউনূস সাহেব নির্দেশ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন এবং একটা নির্দেশ দিয়েছেন ব্যবস্থা গ্রহণ করার জন্য, গ্রেফতার করার জন্য আসামিদেরকে, সেখানে পুলিশের তৎপরতা কি যথেষ্ট? এই পর্যন্ত কি আমরা সেটা দেখতে পাচ্ছি? এবং কি অদ্ভুত ভাবে, কি সুন্দর ভাবে সরকার মৃত্যু খবরগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য উস্তাদ হয়ে গেছে। এত বেশি ঝানু হয়ে গেছে, সেই মৃত্যুগুলোকে কিভাবে সময়টাকে তার ইচ্ছা মতো প্রলম্বিত করতে পারে, তার একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম। আজকে হাদির দেহটাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে নিয়ে আসা হয়েছে এবার কেয়ার হাসপাতালে, এবং সেখানে যে ডাক্তার অপারেশন করেছে, যে ডাক্তার উপস্থিত ছিলেন, সেই ডাক্তারের বক্তব্য কিন্তু আজকে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, এটা ভাইরাল হয়েছে। সেই ভদ্রলোক সত্য বলছেন মিথ্যা বলছেন জানি না, কিন্তু ফেসবুকে আমরা দেখেছি। আমার ফেসবুকে দেখলাম তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন, পরিষ্কার করে বলতেছেন, নিউজ হেডলাইনে কি আসতেছে, 25শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকা ফিরতেছেন। তো লন্ডন থেকে ঢাকা ফিরতে তো একদিন সময় লাগবে, কবে রওনা দিবেন, কখন রওনা দিবেন সেটা উনি বলেন নাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের তারেক রহমান সাহেব নিজে ভেরিফাইড ফেসবুকে বলেছেন তিনি কেন দেশে আসতে পারেন নাই। তাহলে কি এতদিন কি আমাদের সম্মানিত মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম সাহেব কি অন্তরায় ছিলেন? তিনি কি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন যে উনি আজকে ক্লিয়ারিফাই করে দেবেন যে না আর কোনো বাধা নাই, উনি এখন আসতে পারবেন? ওনারই বক্তব্যটা তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, উনি ওনার ভেরিফাইড ফেসবুকে দিলেই পারতেন, বা উনি যখন আজকে বক্তব্য দিলেন, যখন শোক প্রকাশ করলেন, যখন নিন্দা জ্বালালেন, ক্ষোভ প্রকাশ করলেন হাদির জন্য, তখনই বলতে পারতেন আমি আসতেছি, এত অরাজকতা দেশ চলতে পারে না, আমি নিজে আসতেছি, আমি নিজে এসে দেখবো, এই কথাটা বলতে পারতেন। কিন্তু রাত্রে 8টার পরে হঠাৎ করে দেখা গেল যে বাংলাদেশের সকল মিডিয়ার হেডলাইন নিউজ থেকে হাদি সরে গেল। হাদি আর প্রধান শিরোনাম নাই, এমনকি শিরোনামে হাদি নাই। এখন এখন হাদিকে আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে স্থানান্তরিত করে দিয়েছি আমরা এবার কেয়ার হাসপাতালে, যেখান থেকে যে কোনো ধরনের স্বাস্থ্য বুলেটিন গোপন করা যায়। এবার কেয়ার হাসপাতাল প্রমাণ করেছে তারা সরকারের স্বার্থে, সরকারি অঙ্গলনে যে কোনো ধরনের চিকিৎসা তথ্য গোপন করতে তারা পারদর্শী, এবং তারা রেকর্ড সৃষ্টি করেছে যে তাদের ভিতরে খবর বের করার মতো ক্ষমতা কারণ নাই। কোনো শক্তি সেখান থেকে রোগীর সত্যিকার অবস্থাটা কি সেটা বের করতে পারবে না। একইভাবে হাদিকেও সেই গোপন জায়গায় ঢুকিয়ে দেওয়া হলো, যেখান থেকে আমরা আর তার সম্বন্ধে কোনো খবর জানতে পারবো না। ঠিক তার পাশাপাশি সরকার একটা খবর দিয়ে দিল যে তারেক রহমান সাহেব দেশে ফিরে আসতেছে। তার সঙ্গে আরেকটা খবর দিয়ে দেওয়া হলো যে জুবাইদুর রহমান হাদির স্ত্রীর সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। বিষয়টা হেডলাইন কোথায় চলে যাচ্ছে, খবরগুলা কোথায় স্থানান্তরিত হয়ে যাচ্ছে? মানুষ তখন জানতে চায় হাদির কি অবস্থা, হাদি কি অবস্থা, সে ভালো হবে না মন্দ হবে, তার চিকিৎসার কি অবস্থা। এই জন্য সারা বাংলাদেশের মানুষ উদ্গ্রীব, দল মত নির্বিশেষে সবাই উদ্গ্রীব যে হাদির কি হলো, এবং হাদিরকে যারা হত্যা করতে চেয়েছে বা হত্যা করেছে তাদের কি ধরা হয়েছে, তদন্তের খবর কি, এইগুলো জানতে চায়। কিন্তু সেই খবরগুলোকে চাপা দিয়ে হঠাৎ করে একটা খবর নিয়ে আসা হলো কি তারেক রহমান ফিরবেন 25শে ডিসেম্বর। আরে তারেক রহমান তো বাংলাদেশে কবে ফিরবেন না ফিরবেন এখন এটা প্রাসঙ্গিক নয়। এখন তো নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। তারেক রহমান দেশে আসলেও নির্বাচন হবে, না আসলেও নির্বাচন হবে। তারেক রহমান আসা না আসা এখন একটা দলীয় সিদ্ধান্ত, এটা দলীয় নিউজ হতে পারে, এটা দলের ব্যাপার, এটা সার্বজনীন না, এটা অন্যান্য রাজনৈতিক দলের কাছে এটা কোনো গুরুত্ব বহন করে না। কিন্তু সেই নিউজটা আজকে সমস্ত মিডিয়াতে হেডলাইন। তার মানে মিডিয়া কাদের কন্ট্রোলে আছে? যারা ওই ট্রিগারটা টিপেছে, যাদের নির্দেশে ওই কিলার হাদির কানে নিচে গুলি করেছে, ঠিক ওরাই আজকে সমস্ত মিডিয়াকে কন্ট্রোল করতেছে। তারাই আজকে এবার কেয়ার হাসপাতালকে নিয়ন্ত্রণ করতেছে। তারাই সেখানকার খবরগুলাকে ধামাচাপা দিয়ে মিথ্যা অসত্য স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করতেছে, এবং তারাই হেডলাইন তৈরি করে দিচ্ছে এখন কি হেডলাইন হবে কি হেডলাইন হবে না। তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরে আসার সম্ভাবনা আমার কাছে এখনো শূন্য মনে হয়। কারণ যদি উনি সত্যি দেশে ফিরে আসতেন তাহলে তো এই বক্তব্যটা ওনার দেওয়ার কথা, বিনোদ দর্পে বলার কথা, হ্যাঁ আমি দেশে আসতেছি। আর আসতে হলে 12 দিন সময় লাগবে কেন? তারেক রহমানের টিকিট কিনে আসা তো এটা তো 24 ঘন্টার ব্যাপার না। উনি আজকে টিকিট চাইলে আজকে টিকিট পাবে, বাংলাদেশ বিমানে আসতে পারে, অন্য এয়ারলাইনে আসতে পারে, ব্রিটিশ এয়ারওয়েজে আসতে পারে, আমিরাতের এয়ারওয়েজ আসতে পারে, সৌদি এয়ারলাইনে আসতে পারে। লন্ডন থেকে তো শত শত ফ্লাইট বাংলাদেশের দিকে আসতেছে। হয়তো কোনোটা ফ্লাইটে কুয়েতে নামতে হবে, কোনোটা ফ্লাইট কাতারে নামতে হবে, কোনোটা ফ্লাইট হয়তো দুবাইতে নামতে হবে। তো উনি সেখান থেকে ইজিলি যে কোনো কানেক্টিং বাংলাদেশের ফ্লাইট আছে, এমনকি সিঙ্গাপুরেও তিনি আসতে পারেন। উনি বাংলাদেশে ঢাকা শহরে 12 ঘন্টার মধ্যে পৌঁছার মতো যোগাযোগ ব্যবস্থা লন্ডন থেকে আমাদের যথেষ্ট পরিমাণে আছে। তিনি যদি দেশে আসতে চান, আসতে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তিনি তো কালকে আসতে পারতেন, পরশু আসতে পারতেন। ওনার ওখানে কি আছে যেগুলা উনি পরে গিয়ে গুছাইতে পারবেন না? উনি 12 দিনে কি গুছাবেন? উনি ওখানে রুমটা তালা মারিয়া দিয়ে উনি চলে আসবেন। ওনার স্ত্রী চলে আসছে, ওনার কন্যা ওখানে থাকবে, কন্যার কাছে বাড়িটার চাবিটা দিয়ে চলে আসবেন। তালা মারার দরকার পড়বে না, যেহেতু কন্যা ওখানে আছে। সম্পত্তি তো কন্যার জন্যই থাকবে, আর তো কিছু নাই, এক কন্যা ছাড়া তো কেউ নাই।
কাজে উনি চলে আসতে পারেন। কিন্তু এটাকে ঘটা করে ফখরুল ইসলাম সাহেব, যার বিশ্বাসযোগ্যতা এত দ্রুত মানুষের কাছে কমে গেছে, তিনি আজকে ঘোষণা করলেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 25শে ডিসেম্বর লন্ডন থেকে দেশে আসতেছে। তাহলে এটা দিয়ে আজকে এই খবরের হেডলাইন গুলা সরাই দিলেন কেন? কেন হাদির সেকেন্ড লাইনও না, হাদির শিরোনাম হারিয়ে গেল? কেন বিভিন্ন টেলিভিশন থেকে হাদির শিরোনাম হারিয়ে গেল? এটা কি আমার রাজনীতিবিদরা একটু খেয়াল করে দেখবেন? এটা কি আমার হাদির পক্ষের লোকেরা খেয়াল করে দেখবেন? এটা কি শিবির বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, আপনারা কি একটু তলায়া দেখবেন কি কারণে হাদির নিউজটাকে ডার্ক করে ফেলা হলো? কেন হাদির নিউজটাকে ব্ল্যাকআউট করে দিয়ে সেখানে তারেক রহমানের দেশে ফেরার নিউজটাকে অন্যতম প্রধান শিরোনাম হিসেবে নিয়ে আসলো? এতে কি ডালমে কুছ কালা মনে হচ্ছে না? এতে কি সরকার এবং একটি বিশেষ বাহিনী বা একটা গুপ্ত বাহিনীর কাছে বাংলাদেশ কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এটার কি প্রমাণ আসছে না? এই যে আমি কথাগুলা বলছি, আমি বেঁচে থাকতে পারবো কিনা, আমার উপরে এরকম গুপ্ত আঘাত আসবে কিনা, আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আমি শঙ্কিত নই, আমার উপরে আসতে পারে। এবং আসলে ওই গুপ্ত ঘাতকেরাই করবে। এই গুপ্ত ঘাতক যারা হাদির উপরে গুলি চালিয়েছে তারাই আমার উপরে গুলি চালাবে। কোন রাজনৈতিক দল চালাবে না, ছাত্র শিবির চালাবে না, জামাত চালাবে না, এই এনসিপি চালাবে না, বিএনপি তো চালানোর প্রশ্নই ওঠে না। কাজেই এই গুপ্ত ঘাতকদেরকে যদি আপনি না ধরতে পারেন, গুপ্ত ঘাতকদের সঙ্গে এই সরকারের একটা আনহোলি এতায়াত আছে, একটা অত্যন্ত অপবিত্র সম্পর্ক তারা গড়ে তুলেছেন, একটা ইলিগাল ইলিসিট রিলেশনশিপ গড়ে তুলেছেন, যেটা জাতির জন্য ভয়ঙ্কর, বিপজ্জনক। এটার থেকে যে কোনো ভাবে হোক সরকারকে তার অবস্থান পরিবর্তন করতে হবে, নাহলে সরকার কিন্তু দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এখানে একটি উগ্র একটি গোষ্ঠীর কাছে, ধর্মীয় গোষ্ঠী না, একটা উগ্র গোষ্ঠীর হাতে, একটা কিলার গ্রুপের হাতে দেশটাকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে ডাকসুর ভিপি যে কথাটা বলেছেন ঢাকা শহরে ক্লিন করবেন, আমি ওনাকে ওয়েলকাম জানাই। আমি চাই উনি সেই ক্লিন করার মুভমেন্টে আজ থেকে মাঠে নেমে পড়ুক। আমি ওনার সঙ্গে থাকবো, সহায়তা করব। কে কি বলে আমি জানি না। উনি যদি ঢাকাকে সন্ত্রাস মুক্ত করেন, উনি যদি ঢাকাকে চাঁদাবাজ মুক্ত করতে পারেন, উনি যদি ঢাকাকে দখলবাজ মুক্ত করতে পারেন, সে যারাই করে থাকুক, আমি ওই ডাকসুর ভিপি সাহেবের নাম মনে থাকে না আমার, সাদিক কি, সাদিক কায়ুম, সাদিক কি জানি, আমি তার পাশে থাকবো। আমি আহ্বান জানাচ্ছি, আপনাদের শক্তি আছে, আপনি তো জানেন আপনার শক্তি কতটুকু। আপনি ডাকসুর ভিপি, সকল তরুণ সমাজ, ঢাকা শহরের সকল তরুণ সমাজ আপনার সঙ্গে আছে। আপনি এখনই আজকে রাত থেকে শুরু করে দেন না ঢাকা শহরে শুদ্ধি অভিযান, পুলিশ সহযোগিতা করবে, সেনাবাহিনী সহযোগিতা করবে, সবাইকে নিয়ে ঢাকা শহরে অবৈধ অস্ত্র উদ্ধার করার পিছনে নামেন না। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অস্ত্রবাজ, সন্ত্রাসীদেরকে দূর করার জন্য আপনি আজকে নেমে যান না মাঠে, সেনাবাহিনীকে সাথে নিয়ে আপনি নেমে যান। বিএনপি তো বলে দিচ্ছে ছাত্র দলকে বলছে সহযোগিতা করতে, ছাত্র দলের দুই নেতাও আপনার সঙ্গে সঙ্গে সহানুভূতি জানিয়েছে, সহমর্মিতা জানিয়েছে, হাদির কিলিং এ নিন্দা জানিয়েছে, ক্ষোভ জানিয়েছে। আপনি সবাইকে নিয়ে মাঠে নামেন না। সময় অপেক্ষা কেন? কিসের জন্য অপেক্ষা করছেন? কার জন্য অপেক্ষা করছেন? আজকে রাত্রে বসেন, এখন তো মাঝে মাত্র 11:15, আজকে রাত্রে বসেন, কালকে সকাল থেকে শুরু করেন, কালকে না পারেন 13 তারিখ থেকে শুরু করেন। আজকে তো 12 তারিখ, 13 তারিখ রাত থেকে শুরু করেন, 12 তারিখ দিবাগত রাত থেকে আমরা শুরু করেন। সেনাবাহিনী তো প্রস্তুত, সেনাবাহিনী তো মাঠে আছে। আপনারা শুধু নির্দেশ দেন, যার কাছে অস্ত্র আছে তাকেই আপনারা ধরেন, তাকেই গুলি করেন, দরকার পড়লে গুলি করে তাকে মারেন। এই নির্দেশটা দেন না সেনাবাহিনীকে, পুলিশ বাহিনীকে দেন না। যাদের কাছে অবৈধ অস্ত্র আছে তারা যদি অস্ত্র সারেন্ডার না করে 24 ঘন্টা সময় দেন, তাহলে তাদের অস্ত্র সমেত, অস্ত্র সারেন্ডার না করলে সে অস্ত্রের বিনিময়ে অস্ত্র ব্যবহার করবেন, এরকম একটা দায়িত্ব, এমন একটা অঙ্গীকার, এমন একটা ছাড়পত্র আপনি পুলিশকে, সেনাবাহিনীকে দেন না।
আমি অনুরোধ করব কায়েম সাহেবকে, আমি অনুরোধ করব ডাকসুর বিপি সাহেবকে, এই নেতৃত্ব আপনি দেন, আমরা আপনার সঙ্গে আছি। আপনি নির্দেশ দেন, অবৈধ অস্ত্রধারীকে শুধু গ্রেপ্তার না, প্রয়োজনে যারা হত্যা করেছে হাদিকে, হাদির হত্যার বিনিময়ে হত্যা, তাদেরকে হত্যা করেন, এরকম নির্দেশ দেন না। ইসলামে তো অ্যালাউড, ইসলামে তো এটা স্বীকার করে, আমাদের ধর্মে তো স্বীকার করে কিলারকে কিল করতে হবে, এটাই তো ইসলামের শিক্ষা। আজকে আপনি কিলারকে দমন করার জন্য আপনি দেন না। কাদের কাছে অস্ত্র আছে? একটা লাশ যদি আর কোনো মানুষের বিরুদ্ধে মানুষের পড়ে, তাহলে কায়েম সাহেব আপনি রেসপন্সিবল হবেন, কারণ আপনি ঘোষণা দিয়েছেন, সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন। আপনি ব্যক্তিগতভাবে দায়ী হবেন, আপনি ডাকসুর বিবি হিসাবে আপনি আহ্বান জানিয়েছেন সকল ছাত্র যুব সম্প্রদায়কে প্রস্তুত থাকতে। আমি বৃদ্ধ মানুষও প্রস্তুত, আমি তো ছাত্র যুবক মধ্যে পড়ি না, কিন্তু ছাত্র যুবকদের পিতা হিসাবে, দাদা হিসাবে আমি প্রস্তুত। আপনি ডাক দেন, আহ্বান জানান, আপনার পাশে আমাকে পাবেন। ডাকসুর বিপি, আপনি যে কথাটা বলেছেন ফালতু বলেন নাই, অপ্রয়োজনে বলেন নাই, অযথা বলেন নাই। আপনার প্রতিটা কথার পিছনে যুক্তি আছে, প্রয়োজন আছে, চাহিদা আছে। আপনি অনেকটা যে কথাটা বলেছেন সেই কথাটা আপনি সিরিয়াসলি নেন, আর যদি না নেন তাহলে বলবো যে আপনি অন্য কিছু ইঙ্গিত করছেন, না হলে বলবো আপনি হয়তো কারো না কোন জন্য আপনি হয়তো এমনও অনেকে বলতে পারে এটার পিছনে আপনারও কোনো হয়তো দায় দায়িত্ব ছিল বা আপনারও কোনো ইঙ্গিত ছিল, সেটাকে অন্যদিকে ঘুরে নেওয়ার জন্য আপনি এত বড় আহ্বান জানিয়েছেন। আজকে আপনাকে পরিষ্কার করতে হবে, আপনার অবস্থানকে পরিষ্কার করতে হবে। আপনি আপনার দলটাকে, জামাত ইসলামকে আজকে হুমকির মুখে ফেলে দিলেন। আজকে আপনার দায়ভার জামাত তো বহন করতে হবে, কারণ আপনি জামাতের একজন শুভাকাঙ্ক্ষী, জামাত একজন আপনার কি বলে আপনার একজন প্রমোটার। জামাত আপনাকে লালন পালন ধারণ করে, আপনি ডাকসুর বিপিন হয়েছেন। জামাত আপনার, জামাতের সমর্থনে, জামাতের সহযোগিতায়, ছাত্র শিবিরের সহযোগিতায় আপনি ছাত্র শিবিরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন, ছাত্র শিবিরের গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন। কাজে ডাকসুর বিপি, আপনাকে অনুরোধ করবো, আপনি যে ডাক দিয়েছেন, যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানটা আপনি কার্যকরী করেন। আপনি আজ থেকে মাঠে নেমে যান। যদি আমার কাছে অবৈধ অস্ত্র থাকে, আমার উপরে অ্যাকশন নেন। আমি যদি চাঁদাবাজ হয়ে থাকি, আমার বিরুদ্ধে অ্যাকশন নেন। আমি যদি দখলবাজ হয়ে থাকি, আমার বিরুদ্ধে অ্যাকশন নেন। কিন্তু আপনাকে দেখাইতে হবে, কারো না কারোর উপরে অ্যাকশন শুরু করতে হবে। আপনি দেশের ছাত্র যুবকদের, ঢাকা মহানগরে সবাইকে ডাক দিয়েছেন, এই ডাক কার্যকরী করা আপনার, তাহলে আপনার বক্তব্য ফানুস হয়ে যাবে, বুমেরাং হয়ে যাবে। আপনার বক্তব্য আপনার দলের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। মানুষ কিন্তু এখন এত বোকা না, মানুষ কিন্তু এখন সবকিছু জানতে চায়, বুঝতে চায়, প্রতিটা মানুষ চুল চেরা বিশ্লেষণ করতে চায়। মানুষ কিন্তু এমন কোনো জিনিস নাই যে মানুষটা কিছু বললেই বিশ্বাস করে। এই যে তারেক রহমান দেশে আসবে, আপনি হিসাব করে দেখেন, বাংলাদেশের 1% লোক, লেস দেন 1% লোক বিশ্বাস করে না যে তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর বাংলাদেশে আসবে। আসলে পরে হয়তো বিশ্বাস করবে। এটা তারেক রহমানকে প্রমাণ করতে হবে, মির্জা ফখরুল ইসলামকে প্রমাণ করতে হবে 25শে ডিসেম্বর তারেক রহমান সাহেবকে দেশে আসার পরে বলতে হবে হ্যাঁ উনি দেশে আসছেন। এর আগে বাংলাদেশের 1%-এর চেয়ে কম মানুষ বিশ্বাস করে না যে তারেক রহমান সাহেব দেশে আসবেন। তেমনি কায়েম সাহেব, আপনি যদি এবার পিছায় যান, আপনি যে ঘোষণা দিয়েছেন, যে আহ্বান জানিয়েছেন, তা যদি কার্যকর না করেন, তাহলে আপনিও বাদ, আপনিও কথার ফানুস মুড়াচ্ছেন, কিন্তু কোনো কিছু করার ক্ষমতা আপনি রাখেন না। আপনিও একটা কথার ভাগ হয়ে যাবেন, আপনিও মানুষের কাছে অন্যভাবে পরিচিতি লাভ করবেন। আপনি ডাকসুর বিপি হয়েছেন, আপনার দায়িত্ব এবং অনেক বেশি। আপনি শুধু জননেতা নন, টেলিভিশনের নিউজে হেডলাইনে শিরোনামে কি হাদি আছে? তুমি একটা গ্ল্যান্স দেখো তো, কোনো একটা টিভি চ্যানেলে দেখো তো হাদির নিউজটা শিরোনামে আছে কিনা। সেখানে দুইটা শিরোনাম চলতেছে, একটা হলো তারেক রহমান সাহেব 25 তারিখে আসবেন বাংলাদেশে, আরেকটা হলো ওনার স্ত্রী জুবাইদুর রহমান হাদির স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে সহানুভূতি জানিয়েছেন। এছাড়া হাদির কোনো নিউজ আছে?
তাহলে তুমি সরকারকে কি করে তুমি দায়মুক্ত? সরকারের নিয়ন্ত্রণ তো মিডিয়া এখন, তাহলে মিডিয়াতে এই খবরগুলা কি করে ব্ল্যাক আউট হয়ে গেল? কি করে হাদির খবরগুলো সমস্ত মেইন লাইন মিডিয়া থেকে ব্ল্যাক আউট হয়ে গেল? আজকে যদি তোমাদের মতো এর ইউটিউব না থাকতো, ফেসবুক না থাকতো, তাহলে তো এই হাদি বলে কেউ আসে কিনা পৃথিবীতে, ছিল কিনা কোনোদিন, এইটাও তো কেউ প্রশ্ন করার মতো ছিল না। ওরা লিখে দিত হাদি বলে কোনো লোক ছিল না, এটা হাদি বলে কেউ কোনো গুলি খায় নাই, হালি বলে ঘটনা ঘটে নাই, এটা একটা ভুল তথ্য দেওয়া হয়েছিল, ভুল নিউজ দেওয়া হয়েছিল। আসলে আপনারা এটা জানেন না। এরকম নিউজ দিলেও তো মানুষ সেটা নিয়ে মেনে নিতে বাধ্য হবে, এখন যেরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাহলে 2 ঘন্টা ধরে টেলিভিশনের শিরোনামে কেন হাদির কোনো সংবাদ নাই? এটা কি তুমি এত খেলো করে দেখলে হবে? এত হালকা করে দেখলে হবে? এই জন্য তো আমি বলছি সাদেককে যে আপনি যে আহ্বান জানিয়েছেন সে আহ্বান যথার্থ, সঠিক এবং সত্য। এখন আপনাকে সেটা বাস্তবায়ন করতে হবে। আপনাকে বাস্তবায়ন করার জন্য আমি প্রস্তুত, আমরা প্রস্তুত, সরকার প্রস্তুত, সেনাবাহিনী প্রস্তুত, পুলিশ প্রস্তুত, দেশের তাবৎ বাহিনী প্রস্তুত, ছাত্র দল প্রস্তুত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রস্তুত। আপনি সে নেতৃত্ব দেন, আপনি ঘোষণা দেন যে হ্যাঁ, কিলারকে কিল করতে হবে, কিলারকে যে কোনো অবস্থা থেকে ধরে নিয়ে আসেন, তার শাস্তি ইসলামিক মোতাবেক তার শাস্তি হবে। আপনি সেটা বলেন, সেই বক্তব্য আপনি দেন, আপনি সেখানে আসেন, আপনি দলটাকে, নিজের দলটাকে, আজকে জামাতকে যেখানে আমরা একটা মডারেট দল হিসাবে আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, সেখানে যদি আপনারা তাকে আবার এই পঙ্কিল জায়গায় নিয়ে যান, আবার কাদা ছোড়াছুড়ি জায়গায় নিয়ে যান, আবার যদি জামাতের গায়ে কালিমা লেপন করতে চান, তাহলে এর দায়ভার কে নিবে? আপনি তো ডাকসুর বিপি হয়েছেন, আপনার যথার্থ দায়িত্ব আপনি পালন করার জন্য আপনি সবার আগে টেলিভিশনের নেটওয়ার্কে আসছেন, সবার আগে আপনি নিউজ তৈরি করেছেন, যে আপনি সাবধান করে দিয়েছেন এবং ছাত্র যুবকদেরকে প্রস্তুত হইতে বলেছেন। তারা তো প্রস্তুতি নিয়ে নিয়েছে, তারা প্রস্তুত। একটা যুদ্ধে যাওয়ার জন্য সৈনিকদের 6 ঘন্টার বেশি প্রস্তুত লাগে না, 3 ঘন্টার মধ্যে যে কোনো ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে যেতে পারে, গাড়িতে উঠে পড়তে পারে। কাজে সেখানে আপনি 6 ঘন্টা নিয়ে নিছেন, আরো 6 ঘন্টা সামনে আছে, আপনি আরো 12 ঘন্টা সময় নেন। আগামীকাল রাত্রে 13 তারিখ ভোরবেলা থেকে আপনি সারা বাংলাদেশে এই অবৈধ অস্ত্র, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসবাদ নির্মূল করার আন্দোলনের ডাক দেন। আপনি অভ্যুত্থানের কথা বলেছেন, আপনি সে অভ্যুত্থানের ডাক দেন, সে অভ্যুত্থানের নেতৃত্ব আপনি দেন, আমরা আপনার সঙ্গে আছি। নাহলে আপনি এই কথার ফানুস দিয়ে কিন্তু দায়ভার আপনি নিয়ে নিলেন, আপনি কিন্তু প্রকান্তরে স্বীকার করে নিলেন, হাদির মৃত্যুর দায়ভার কিন্তু আপনি মাথায় পেতে নিয়ে নিলেন। আমরা বলি নাই, জনগণ বলছে। আপনার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হচ্ছে আপনার বিশ্বস্ত অনুগত কোনো একটি লোক, কোনো একটি বাহিনী বা কোনো একটি অংশ হয়তো এই কাজটা করেছে, যাদের কাছে পুলিশ পৌঁছতে পারবে না, যাদের কাছে কোনো তদন্ত কর্মকর্তা যেতে পারবে না, যাদেরকে কোনো তদন্ত কর্মকর্তা যেতে দেওয়া হবে না, গেলে তাদের কানেও এরকম গুলি হয়ে রাস্তায় পড়ে থাকবে। কাজেই এই জন্য ঢাকার রমনার ডিসি সেখানে যাওয়ার সাহস পায় নাই, নিজে অকুস্থলে যাওয়ার সাহস পায় নাই। এখন পর্যন্ত ঢাকার মেট্রোপলিটনের কমিশনার সাহেব অকুস্থলে যাওয়ার, প্লেস অফ অকারেন্সে যাওয়ার সাহস পায় নাই। এখন পর্যন্ত আইজিপি সাহেব সেখানে যাওয়ার সাহস পায় নাই, স্বরাষ্ট্রমন্ত্রী নেই। সবারই কানের গোড়ায় গুলি খাওয়ার সম্ভাবনা আছে। এরা প্রফেশনাল কিলার, প্রফেশনাল কিলারে একমাত্র চলন্ত মোটরসাইকেল থেকে চলন্ত রিক্সার উপরে টার্গেট করে কানের গোড়ায় গুলি করতে পারে। এই গুলিটা ডাইনেও জানায়, বাঁয়েও যায় নাই। আপনি দেখেছেন না, ট্রাম্পকে কিন্তু প্রফেশনাল কিলার হলে কিন্তু ট্রাম্পকে বাঁচানো যেত না। ট্রাম্পকে যে গুলি করা হয়েছিল, সেই গুলি শব্দের সঙ্গে ট্রাম্প স্মার্ট হয়ে মাথাটা সরায় দেওয়ার কারণে গুলিটা শুধু তার কানে লেগেছে, তার কান দিয়ে ভিতরে ঢুকতে পারে নাই। আপনি চিন্তা করে দেখেন, প্রফেশনাল কিলার এত দূর থেকেও সেটা মিস করেছে, কারণ সে প্রফেশনাল কিলার ছিল না। কিন্তু এখন যারা করেছে তারা প্রফেশনাল কিলার, তাদের কাছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও নিরাপদ নয়। কাজে স্বরাজ, 5টা একজন অকুস্থলে ভিজিট করতে যায় নাই, সে না আবার
এই কানের নিচে গুলি খায়, আইজিপি সাহেব না আবার কানের নিচে গুলি খায়, মেট্রোপলিটন কমিশনার সাহেব না কানের নিচে গুলি খায়, আবার না ঢাকার ডিসি রমনা থানার রমনার জোনের ডিসি না কানের গুলি খায়। আপনি দেখেছেন। কাজেই এখানে কানের নিচে গুলি খাওয়ার এই গ্রুপকে আইডেন্টিফাই করা হয়েছে। তারা কারা আপনি জানেন, পুলিশ জানে, সামরিক বাহিনী জানে, সেনাবাহিনী জানে। তারা শুধু একটা নির্দেশ অপেক্ষা, কিলারকে কিল করেন। তাহলে একটি কথা দরকার, সারা বাংলাদেশে যত কিলার আছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাদের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু একটা নির্দেশ দিতে হবে ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর পক্ষ থেকে, হত্যাকারীদেরকে কিলারদেরকে কিল করতে হবে, এই নির্দেশ দেন। এই নির্দেশ না দিলে এই কিলাররা আমাদের নাক কানের নিচে গুলি করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না শেষ এই স্বাধীনতাকামী বাংলাদেশের জনগণের কল্যাণকামী মানুষটি বেঁচে থাকবে। শেষ মানুষটি বেঁচে না থাকা পর্যন্ত এই কিলাররা, এই কানের নিচে গুলি করা পারদর্শীরা গুলি করবেই, এই প্রফেশনালরা, এই গুপ্ত ঘাতকেরা গুলি করতেই থাকবে, মানুষকে মারতেই থাকবে। এটা বন্ধ করার জন্য আমি মনে করি একমাত্র ঢাকা ইউনিভার্সিটির ভিপি, ডাকসুর ভিপি পারেন। ওনার দায়িত্ব, উনি আহ্বানও করেছেন, ডাকও দিয়েছেন। উনি এখন আব্বাসকে ভয় পাওয়ার কিছু নাই, বিএনপিকে ভয় পাওয়ার কিছু নাই, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। কারণ চাঁদাবাজদের সঙ্গে আমরা বলেছি, চাঁদাবাজ, অস্ত্রবাজ, সন্ত্রাসী, দখলবাজ সবার বিরুদ্ধে আপনি অভিযান অভ্যুত্থান শুরু করেন, ফোন দিবেন, তাদেরকে বিভিন্ন হোটেল থেকে ভালো ভালো খাবার পাঠাবেন, আর ওরা আমাদেরকে রাস্তায় ঘাটে রিক্সার মধ্যে গুলি করে মারবে, কানের নিচে গুলি করে মারবে। আর তুমি বলছো ওদের গ্রেফতার করতে লজ্জা করে না পুনিয়া তোমাদের? মানবতা দেখাবে তোমরা কিলারদের প্রতি? তোমরা কিলারদের মানবতা দেখানোর জন্য তোমরা বড় বড় কথা বলো? হত্যার বিনিময়ে হত্যা। হাজিকে যারা মেরেছে তাদেরকে একটাই মাত্র শাস্তি, তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে প্রকাশ্যে হত্যা করতে হবে, তাদের কোনো ট্রায়াল না। ইসলামী শিক্ষা এটা, আমার ধর্মের শিক্ষা এটা। কিলারকে কিল করতে হবে, কিলার আমাদেরকে কিল করবে, আর আপনারা বিচারে প্রহসন করবেন আপনারা। হ্যাঁ, মানবতা আপনাদের উঠে উঠে। এই মানবতা কোথায় ছিল? এই নিরীহ ছেলেটা রিক্সায় করে যাচ্ছিল, যার কোনো বডিগার্ড লাগে না, একটা নেতা, একটা নিরীহ ছেলেকে, একটা নিরীহ নেতাকে আপনারা, উদীয়মান একটা নেতাকে আপনারা এইভাবে প্রকাশ্যে দিনের বেলা গুলি করে মেরে ফেললেন, আর তার মৃত্যু সংবাদটা আপনি প্রকাশ করছেন না। ঠিক আপনাদের রাজনীতি, ঠিক আপনাদের মানবতা, ঠিক আপনাদের ধর্মীয় চেতনা, ঠিক আপনাদের ইসলামিক চেতনা। আমি ঠিক জানাই এই চেতনাকে। যে কত পরবর্তী টার্গেট নই তার নিশ্চয়তা কি? আমি যে ঘর থেকে বাইরে আমাকে কানে গুলি করে মারবে না তার নিশ্চয়তা কি? কালকে তো আমি রাজনৈতিক প্রোগ্রামে যাব, আমিও তো মিছিল মিটিং এ যাব, আমিও তো জনগণের কাছে যাব ভোট চাইতে। আমার জন্য না চাই, আমার সন্তানের জন্য চাইতে যাব, আমার দলের জন্য চাইতে যাব, বা কারো না কারো পক্ষে আমি ভোট চাইতে যাব। তাহলে আমার অবস্থা তো তাই হবে, আমার কানের নিচে গুলি করে চলে যাবে, আমরা কিছু করতে পারবো না। তাহলে আমরা কি বাহিনী নিয়ে চলবো? আজকে 300 আসনে প্রায় 900 লোক দাঁড়িয়েছে। এই 900 লোককে কি পুলিশে গার্ড দেওয়া সম্ভব? সরকারের পক্ষে কি তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? এত পুলিশ ফোর্স কি আমাদের আছে? 3টা শিফটে 3টা পুলিশ যদি থাকতে হয়, 3 নং 2700 পুলিশ লাগবে শুধু এই আমার 300 গার্ডকে থাকতে। কারণ একজন প্রার্থী তো এই ঘন্টা ধরে কাজ করবে না, সে 24 ঘন্টায় কাজ করবে জনগণের সঙ্গে। হয়তো কারো বাড়িতে ঘুমাবে, রাস্তায় ঘুমাবে, পথে ঘাটে ঘুমাবে। সেখানে কি তাকে প্রহরা দেওয়া পুলিশের পক্ষে রাখা সম্ভব? পুলিশকে নিরাপত্তা দিতে পারবে যদি এই ঘাতকরা যদি নিরাপদে বাংলাদেশের মাটিতে চলতে পারে। তাদের চলাচল বন্ধ করতে হবে, প্রয়োজনে পাখির মতো গুলি করে এই কিলার দিকে মারতে হবে। যার কাছে অবৈধ অস্ত্র পাওয়া যাবে, দেখা যাবে, তাকে তাৎক্ষণিক গান্ডন করে দিতে হবে, তাকে গুলি করে মারতে হবে। এটাই সভ্যতা আমাদের শিখিয়েছে, এটাই সভ্যতা। আজকে পৃথিবীর সভ্যতা এখানে আসছে এইভাবে অপরাধীকে শাস্তি দিয়ে। ওই তথাকথিত মামলা মোকদ্দমা করে আদালতের কাঠ গড়ায় নিয়ে দাঁড় করায় শাস্তি দিয়ে কোনোদিন অপরাধ দমন হয় নাই। অপরাধী দমন আমেরিকানরা কিভাবে করতেছে দেখো না? কিভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে গুলি করে ভেনেজুয়েলার প্লেন উড়াচ্ছে, মানুষ মারতেছে।
দেখো না বিলুনি মাদক মাদক কারবারে দেখে কিভাবে গান ডাউন করতেছে, জাহাজে হামলা করতেছে, সেখানে মানবতা লঙ্ঘিত হয় না, সেখানে ট্রায়ালে মত হয় না। তো বাংলাদেশেও আমি সাদিক কায়েমের কাছে অনুরোধ করব, আপনার নির্দেশ দেন আমার পুলিশকে, নির্দেশ দেন প্রশাসনকে, নির্দেশ দেন সেনাবাহিনীকে, যেখানে অবৈধ অস্ত্রধারী পাবেন তাকে সেইখানে হত্যা করতে হবে, সেইখানে তাকে গুলি করতে হবে। এবং তাদের এই পুলিশের বিরুদ্ধে কোনো বিচার করতে পারবেন না, এই প্রশাসনের বিরুদ্ধে কোনো বিচার করতে পারবেন না, সামরিক বাহিনীর বিরুদ্ধে কোনো বিচার করতে পারবেন না। বিপি আমাদের ভরসা আছে, পুনিয়া তোমার নাটক আমাদের ভরসা আছে, আমরা তাদের ভরসায় ঢাকা শহরে থাকতে চাই। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ঢাকা শহরে এমন কোন অলি গলি আনাচে কানাচে নাই যেখানে তারা থাকে না। আমরা তাদের কাছে আমরা আশ্বস্ত হতে চাই। এখানে মানবতার কথা বলেন না, এখানে ক্ষমতার লড়াই না, এখানে বেঁচে থাকার লড়াই। আমাকে মেরে ফেলবে এখন তাদের রাজনীতি কি ঘাতকের পক্ষে না জনগণের কল্যাণের পক্ষে, জনগণের নিরাপত্তার পক্ষে না জনগণকে হত্যা করার পক্ষে? এটা আজকে সাদেক কায়েমকে প্রমাণ করতে হবে জনগণের সামনে, তাকে পরিষ্কারভাবে প্রমাণ করতে হবে তারা কি জনগণের নিরাপত্তা দিবে কি দিবে না। আগামী দিনে তারা ক্ষমতায় গেলে তো আরো এগুলো বেড়ে যাবে। কাজে নির্বাচনে আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, নির্বাচনে আগে সকল কিলার দেখে কিল করতে হবে, বন্দি না কিল করতে হবে। এটা আমার আহ্বান থাকবে, জনগণের কাছে আহ্বান থাকবে, সকল সকল মহলের কাছে আহ্বান থাকবে, রাষ্ট্রের কাছে আহ্বান থাকবে। আমরা কিলার দেখে জেলখানায় খাওয়ায় পড়ায় রাখতে চাই না। আমরা অনেক কথা শুনেছি এগুলা, কিলারকে কিল করতে হবে। আমরা অনেক কিলারকে কিল করে নাই বলেই, আমরা অনেক কিলারকে কিল করি নাই বলে আজকে এই কিলারদের পক্ষে অনেক লোক বেড়ে গেছে, তারা অনেক ধরনের কথাবার্তা বলে। কিন্তু তাদেরকে যদি সেদিন কিল করে দেওয়া হইতো তাহলে আজকে প্রশ্ন হইতো না। আজকে একটা উদাহরণ দেই, আজকে বিএনপির সালাউদ্দিন যে নিউসেন্স গুলা করতেছে, এই নিউসেন্স গুলা কি বিএনপির কোনোদিন কেউ করতে পারতো? সিদ্ধান্তটা সঠিক নিত সেদিন সরকার নেয় নাই। তার বিড়ম্বনা আজকে আমরা বুক করতেছি, তার বিড়ম্বনা জাতি বুক করতেছে, তার বিড়ম্বনে আজকে 2 দিন মিলিয়া 2টা নির্বাচনে একদিন হতে যাচ্ছে। এটা কার বিড়ম্বনা, কার জন্য হচ্ছে বিড়ম্বনা? এটা তো বুঝতে হবে। আজকে বিএনপির এই অবস্থা কেন, কোথায় দাঁড়িয়েছে, কার জন্য দাঁড়িয়েছে? তার জন্য কি সালাউদ্দিন দায়ী না? সালাউদ্দিনের মতো নেতাদের কারণে আজকে বিএনপি এরকম একটা ব্যাকফুটে চলে গেছে। কেন কেন সেই 7 মাস 8 মাস নষ্ট করলো তথাকথিত আলাপ আলোচনার মাধ্যমে? আজকে ডক্টর রিয়াজ কোথায়, আলী রিয়াজ কোথায়? আজকে ডক্টর আলী রিয়াজকে আমরা দেখি না তো কোনো কোথাও, সে কোথায়? কেন সালাউদ্দিন সময়টা নষ্ট করলো? তা বুঝেন না, অপরাধীদেরকে বাঁচায় রাখলে কি সর্বনাশ হয়। অপরাধীর প্রতি যারাই দয়া দেখিয়েছেন, যারাই মায়া দেখিয়েছেন, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। অপরাধীদেরকে যদি আপনি শাস্তি দিয়ে দিতেন সময় মতো, তাহলে বাংলাদেশ আজকে এই অবস্থায় এসে পৌঁছাতে হতো না। কাজে আমি সাদেক কায়েমকে বলবো, রাজনৈতিক মতাদর্শতার সঙ্গে আমার মিল নাও থাকতে পারে, কিন্তু তারপরে একটি ব্যাপারে আমি তার সঙ্গে একমত, যে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে হবে, বাংলাদেশকে অস্ত্রবাদ মুক্ত করতে হবে, বাংলাদেশকে সন্ত্রাস দূর করতে হবে, বাংলাদেশের জনগণের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেটা দেখার দায়িত্ব পেয়েছে ডাকসুর বিপি, তাকে সেটা নিশ্চিত করতে হবে। এই কথা নিয়ে আমি বিনয়ের সঙ্গে বলার চেষ্টা করছি। হয়তো উচ্চস্বরে বলেছি, পুনিয়া উচ্চস্বরে বলেছি এই জন্য ভিতরে আপনার ইমোশন বুঝি। তবে সাদিক কায়েমের হাতে নেতৃত্ব দেওয়ার বিষয়ে আমি মনে করি যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, মুক্তিযুদ্ধের প্রজন্ম বেঁচে আছে, এবং মুক্তিযোদ্ধারা বেঁচে নাই। এই কাওয়ার্ডদের কথা বলো না, এই ভাতাবাজদের কথা বলো না, এই ভাতাবাজদের কথা আমি শেষ করি। এই ভাতাবাজরা তরুণরা মুক্তিযুদ্ধ না, তরুণরা মুক্তিযুদ্ধের অনুসারী, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলো না, বলো মুক্তিযুদ্ধের অনুসারীরা। শেষ করে বলছি যে ভাতা খাওয়া ভাতারিদের কথা বলো না, এই ভাতা খাওয়া ভাতারি আমাদের কলঙ্ক, মুক্তিযুদ্ধের কলঙ্ক দ্বারা এই ভাতারিদের কথা বলো না। আমরা অসংখ্য সমালোচনা করে আমি বলতে চাইছি যে দেখো 47,000 লোক সেনা কল্যাণ থেকে মুক্তিযুদ্ধের ভাতা খায়, 47টা লোক তো আমরা দেখলাম না শেখ হাসিনার পক্ষে গিয়ে দাঁড়াইতে। আমাকে শেষ করতে দেন,
আমি বলতে চাইছি মুক্তিযুদ্ধের চেতনায় এবং বাংলাদেশের বাঙালি চেতনায়, কোন ধর্মভিত্তিক চেতনা থেকে না। হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা যারা অনুসারী তাদের কথা বলো, সেখানে তারাই সমাধান করবে, তারাই এই দেশের, এই বাঙালি বাংলাদেশ তারাই রক্ষা করবে। হ্যাঁ, সেখানে ছাত্র শিবির মুক্তিযুদ্ধ অনুসারী, তারা বাই বর্ন বাই বার্থ তারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, তারা মুক্তিযুদ্ধের পক্ষে নাগরিক। বলছি যে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম সেখানে কোনো নির্দিষ্ট ঘটনার কার উপরে ভরসা না রেখে আমরা এই দেশের তরুণ কোন লোক জামাতের এবং শিবিরের কোন লোক বাংলাদেশের বিরুদ্ধে না, তারা এখন বাংলাদেশ জামাতে ইসলাম করে, কাজে তারা কেউ বিরুদ্ধে না, তারা কেউ যুদ্ধ করে। তো অসংখ্য বিতর্ক আছে, আমি আপনার সাথে বিতর্কে যেতে চাই না। থাকো, কিন্তু আমি মুক্তিযোদ্ধাদেরকে বলবো তাদের লজ্জা করা উচিত, মুক্তিযুদ্ধ স্বীকার করা। হ্যাঁ, তাদের অনুসারীরা যারা আছে তাদের সন্তানেরাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, তারও বাই বর্ন বাংলাদেশী নাগরিক, বাংলাদেশে রক্ষা করা তাদের দায়িত্ব, শুধু মুক্তিযোদ্ধাদের দায়িত্ব না। আর ভাতা খাওয়া মুক্তিযোদ্ধাদের কথা আর না, আর বলো না ভাই, দয়া করে আল্লাহর রাস্তায়। সেই মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তারাই নিশ্চয়ই একদিন এই সব টিকবে না যেগুলো হচ্ছেই বাংলাদেশের অতীতে টিকে না। পুনিয়া যেখানে তোমার জিয়াউর রহমানকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, যেখানে খালেদা জিয়া জামাতকে নিয়ে সরকার গঠন করেছে, যেখানে গত 15 বছর জামাতকে নিয়ে তারেক রহমান তথাকথিত আন্দোলন করেছে, সেখানে আমরা সেদিন প্রতিবাদ করার কারণে তিনি আমাদের সদস্যপদ বাতিল করেছেন, বহিষ্কার করেছেন। আজকে সেই তারেক রহমান বলে জামাত নাকি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আমি আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই তারেক রহমানের কাছে, এই লক্ষ লক্ষ লোক জামাতের কারা কারা মেরেছে আপনাকে প্রমাণ দিতে হবে। 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার আগে সেই প্রমাণগুলো আল্লাহর রাস্তায় নিয়ে আইসেন। আপনাকে প্রমাণ দিতে হবে জামাতের কোন কোন লোক এই লক্ষ লক্ষ লোককে মেরেছে, কোন কোন লোক লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে। আপনি যে এই যে ঢালাও বক্তব্যটা দিলেন, এইটার পক্ষে আপনি যুক্তি নিয়ে প্রমাণ নিয়ে বাংলাদেশের মাটিতে আইসেন, নাহলে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। আপনার এই প্রতিবাদে আমরা মুক্তিযোদ্ধারা আপনার এই বক্তব্যের সঙ্গে একমত নই। আপনি মুক্তিযোদ্ধারে পিতোয়াদ্দিন মারে আসছেন, আপনি জামাতকে নিয়ে সরকার গঠন করছেন, দেশমাতা খালেদা জিয়াকে সরকার গঠন করতে আপনারা বাধ্য করেছেন, তাদের সঙ্গে তথাকথিত আন্দোলন করছেন 15 বছর, তাদের কারণে ওই অনেক বাংলাদেশের মানুষের রক্ত দিতে হয়েছে। আর আজকে আইসা আপনি বলতেছেন এই জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে মুক্তিযুদ্ধের সময়, তারা যুদ্ধ অপরাধী। বাংলাদেশের জামাত ইসলামে এখন হাতে গোনা 1-2 যুদ্ধ অপরাধী নাই, তারা ম্যাক্সিমাম যাদের বয়স 10-15 বছর ছিল, 12 বছর ছিল, তারা কোনো অবস্থায় যুদ্ধ অপরাধী না। কাজে আপনার এই ঢালাও বক্তব্যের প্রতিবাদ আমি আজকেও করছি, তীব্র ভাষায় প্রতিবাদ করছি। দরকার পড়লে প্রয়োজনে আমি আরো প্রকাশ্যে ফোরামে আপনার প্রতিবাদ করব। আপনার কোনো অধিকার নাই, কোনো রাইট নাই জামাতকে এই কথা বলার, যে জামাতের সঙ্গে আপনি 15 বছর একসঙ্গে করেছেন, যে লন্ডন থেকে আপনি নির্দেশ দিয়েছেন দলের নেতাদেরকে জামাতের বিরুদ্ধে কথা বলবেন না, জামাত কিনে চলবেন। জামাতের বিরুদ্ধে কথা বলা দলীয় নেতাদের অপরাধ ছিল। আজকে আপনি তারেক রহমান সাহেব জামাতের বিরুদ্ধে কথা বলছেন, এটা কি আপনার অপরাধ হয় নাই? জামাতের বিরুদ্ধে কথা বলার জন্য, আন্দোলনের বিরুদ্ধে কথা বলার জন্য যদি আমি বহিষ্কার হতে পারি, তারেক রহমান আপনি কি নিজেকে বহিষ্কার দিয়ে দিতে পারেন না? আপনি কি একই অপরাধ করেন নাই? আজকে আপনি কোন দৃষ্টতায়, কোন কারণে, কি প্রয়োজনে, কার অঙ্গুলি হেলনে আজকে আওয়ামী লীগের বয়ানে আপনি কথা বলেন? আজকে আপনার উপর দোষর বাঁচতেছে, আপনি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, পরে আপনি নতুন একটা ষড়যন্ত্র পাকাচ্ছেন, এখানে আবার বিএনপির লোকদেরকে আপনি গুম খুনের সামনে নিয়ে যাচ্ছেন। বিএনপির লোকেরা জিয়াউর রহমানকে চেনে, খালেদা জিয়াকে চেনে, তারা অন্ধবিশ্বাস, তাই তারা চুপ করে থাকে, তাই তারা আপনার ডাকে এসব ঐক্যবদ্ধ হয়। আর আপনি সেখানে অসত্য মিথ্যা তথ্য দিয়ে বক্তৃতা দেন, সেখানে ভুল ভাল দিয়ে বক্তৃতা দেন। আপনি বাংলাদেশকে এনকারেঙ্গা ত্যানকারেঙ্গা বলছেন, কিন্তু আজ পর্যন্ত একটি কর্মসূচি দিতে পারেন নাই। আপনি বেকারত্ব দূর করবেন কিভাবে, তার কোনো একটি উপায় আপনি দেখাতে পারেন নাই। আপনি অসার বক্তব্য, এই গাল গরম বক্তব্য বন্ধ করে বাংলাদেশে আসেন। 25শে ডিসেম্বর বলছেন, আপনার মহাসচিব বলছে, দেখি আপনি 25শে ডিসেম্বর তো বেশি দূরে নয়, আমরা অপেক্ষা করতে পারি, আমরা অপেক্ষা করতে জানি, আল্লাহ আমাদেরকে ধৈর্য দিয়েছে। আমরা মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করতে পারি। রোজার পরে ঈদ,
আন্দোলন, এই আন্দোলনের পরে ওই আন্দোলন, এই বক্তব্যগুলো শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন আপনি 12ই ডিসেম্বরে ঘোষণা দেন, 25শে ডিসেম্বরে আপনি বাংলাদেশে আসবেন, আপনি মহাশয় ঘোষণা দেয় 13 দিন লাগবে আপনাকে লন্ডন থেকে বাংলাদেশে আসতে, আর হাইটে আসলেও তো এর আগে চলে আসবেন আপনি। কাজেই আপনি অসার বক্তব্য বন্ধ করেন। আপনি জামাতের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আপনি সরি বলে জাতির কাছে ক্ষমা চেয়ে এই বক্তব্য প্রত্যাহার করে নেন। আমার অনুরোধ থাকবে, আহ্বান জানবে, আপনি যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার জামাতের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সেই অভিযোগ আপনি প্রত্যাহার করে নেন, নাহলে কিন্তু এই দিন না, আরো দিন আছে, ভুলে যান না। আপনাকে এর জন্য জবাব দিতে হবে বাংলাদেশের মাটিতে, রাস্তাঘাটে চলতে গেলে। আপনি তো দেখছেন, আমি তো 2 দিন আগে বলেছি যে আপনাকে বাংলাদেশে আসা নিরাপদ নয়। দেখছেন তো আজকে হাদি প্রমাণ করে দিয়েছে কিভাবে নাকের নিচে গুলি করতে হয়। কি বুনিয়া কদিন আগে বলছিলাম এটা তোমার অনুষ্ঠানে, 2 দিন আগে বলছি যে এই কারণে ওনার দেশে আসা সম্ভব না। আমি তো আপনার পক্ষে যুক্তি দিয়ে বলছি যে দেশে আসা আপনার নিরাপদ নয়। আর আপনি চ্যালেঞ্জ করে 25শে ডিসেম্বর আসতে চান, আসেন, কিন্তু কানের নিচেই গুলি খাবেন। ট্রাম্প খাইতে পারে আর আপনি খাইতে পারবেন না। হাদির মতো নেতা কানের নিচে গুলি খাইতে পারে, আপনাকে কানের নিচে গুলি করা তো জাস্ট বাচ্চাদের টুকায়ের মতো কাজ হবে এটা। দয়া করে আসেন না বাংলাদেশে, আসার চিন্তা করেন না। সময় পার করে সময় চলে গেছে, কিন্তু আমরা সাদেক কায়েমের প্রতি আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই। তার মাধ্যমে আমরা এই দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই, দুর্নীতিবাজ মুক্ত করতে চাই। পুনিয়া সমর্থন না করলেও আমি বারবার সাদেকের উপরে আস্থা রাখতে চাই। সাদেক ছোট ভাই, তুমি প্লিজ টেক লিডারশিপ, চ্যালেঞ্জ দাও আতিয়া পুনিয়াকে যে আমি দেখিয়ে দিব আমি যা বলেছি তা আমি বাস্তবায়িত করতে পারবো। ধন্যবাদ। আজকের মতো 46 মিনিট হয়ে গেছে। আতিয়া অনেক কথা, 10 মিনিটের কথা বলার কথা ছিল, অনেক কথা বলছি। ঠিক আছে, আমার কানটা পাতা আছে। আমি গুলি করে আমাকে কেউ ফালে রাখলে দয়া করে হাসপাতালে নিয়ে এই ডাক্তারকে বিব্রত করেন না। আমাকে ওই নিতেই যেন রাস্তায় যেন রক্তকরণ করে আমার কাজ সাবার হয়ে যায়। আপনারা দয়া করে টানাটানি করে আমাকে হাসপাতালে নিয়ে যান না। আমাকে যেখানে ফালায় রাখবে সেখানে ফালায় রাখেন, জনগণ এসে দেখবে যে আমি এখানে কানের নিচে গুলি খাইয়া পড়ে আছি। আমার এই পড়ার আমার দেহটাকে হাসপাতালে কেউ নিয়ে যান না, আমাকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে কে নিয়ে যান না। আমি ওই জায়গায় কানে গুলি খাইয়া ওখানে পড়ে থাকতে চাই। বিশ্ববাসী দেখো, সারা বাংলাদেশের মানুষ দেখো আমাদেরকে কানের নিচে গুলি খায়া মরতে হয়। ধন্যবাদ পুনিয়া, ধন্যবাদ তোমাকে।